নিউজ। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেভাবে দুনিয়া থেকে শেষ করেছিল সকলেই জানেন। তারই একজন আসামি মেজর মুজাফফর গ্রেপ্তার হয়েছে, তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী তাকে রিমান্ডে নিয়েছে। রিমান্ডে নেওয়ার পরে মেজর মুজাফফর যেসব নেতাকর্মীর নাম প্রকাশ করেছে, শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। হাজার হাজার চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে তিনি প্রকাশ করে ফেলেছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকারী মুজাফফরকে সেনা হেফাজতে দেয়া হয়েছে। 1981 সাল বাংলাদেশ একটা নতুন যুগে পা রেখেছে। বহুদলীয় গণতন্ত্রের স্বপ্ন দেখাচ্ছেন দেশের রাষ্ট্রপতি। একটা যুদ্ধবিধ্বস্ত দেশকে তিনি টেনে তুলছেন নিজের দুই হাতে। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে তিনি একটা স্বতন্ত্র পরিচয় দিয়েছেন। সেই মানুষটির নাম জিয়াউর রহমান। কিন্তু ক্ষমতার রাজনীতিতে যিনি যত বড়, তার শত্রু তত বেশি। আর সেই শত্রুতা যে শুধু বাইরের ছিল তা নয়, কেউ কেউ ছিল একেবারে ভেতরে, একেবারে কাছে, একেবারে ছায়ার মতো লেপ্টে থাকা অবস্থায়। এবার আসুন সেই তারিখটার দিকে তাকাই, যেটা পুরো সমীকরণটাকে অন্যরকম একটা মাত্রা দেয়। 1981 সালের 17 মে দীর্ঘদিন ভারতে থাকার পর দেশে ফিরলেন একজন শীর্ষ রাজনৈতিক নেত্রী। জিয়াউর রহমানের উদারতায় তার দেশে ফেরার পথ সুগম হয়েছিল। একজন রাষ্ট্রপ্রধান তার রাজনৈতিক প্রতিপক্ষকে দেশে ফেরার সুযোগ করে দিলেন। গণতন্ত্রের প্রতি এর চেয়ে বড় শ্রদ্ধা আর কি হতে পারে? কিন্তু এই উদারতার প্রতিদান কি হলো, সেটাই আজকের গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। 17 মে থেকে শুনুন। মাত্র 13 দিন, হ্যাঁ মাত্র 13 দিন, 30 মে 1981। দীর্ঘ 45 বছর ধরে পুলিশের নাকের ডগা দিয়ে দিব্যি ঘুরে বেরিয়েছে সে। ভেবেছিল তার টিকিটিও কেউ কোনোদিন খুঁজতে পারবে না, কিন্তু পাপ যে বাপকেও ছাড়ে না। জিয়া ট্র্যাজেডির অন্যতম মূল হোতা মেজর মুজাফফর অবশেষে ডিবির জালে ধরা পড়েছে। আর ডিবি কার্যালয় তাকে নিয়ে যাওয়ার পর থেকে পুরো দেশের রাজনীতির মাঠ রীতিমতো গরম হয়ে উঠেছে। রাজনৈতিক বোদ্ধারা একেবারে বুক ফুলিয়ে দাবি করছেন মুজাফফরের ওপর যে লেভেলের ডিম থেরাপি চলছে, তাতে সে সব সত্যই কিন্তু উগরে দিতে বাধ্য। আর সে মুখ খুললেই বেরিয়ে আসবে 1981 সালে সেই ভয়ঙ্কর 13 দিনের মাস্টার প্ল্যান। শেখ হাসিনার দেশে ফেরার ঠিক 13 দিনের মাথায় কিভাবে এক নিখুঁত ছকে জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো, আর সেই ছকের মাস্টার মাইন্ড হিসেবে শেখ হাসিনা কিভাবে পেছন থেকে কলকাঠি নাড়লেন, তার পুরো কাঁচা হিসেব এখন বের হয়ে আসবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছু ভিডিও অংশবিশেষ দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক, চলুন ভিডিওগুলো দেখে আসি। 1981 সাল বাংলাদেশ একটা নতুন যুগে পা রেখেছে। বহুদলীয় গণতন্ত্রের স্বপ্ন দেখাচ্ছেন দেশের রাষ্ট্রপতি। একটা যুদ্ধবিধ্বস্ত দেশকে তিনি টেনে তুলছেন নিজের দুই হাতে। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে তিনি একটা স্বতন্ত্র পরিচয় দিয়েছেন। সেই মানুষটির নাম জিয়াউর রহমান। কিন্তু ক্ষমতার রাজনীতিতে যিনি যত বড়, তার শত্রু তত বেশি। আর সেই শত্রুতা যে শুধু বাইরের ছিল তা নয়, কেউ কেউ ছিল একেবারে ভেতরে, একেবারে কাছে, একেবারে ছায়ার মতো লেপ্টে থাকা অবস্থায়। এবার আসুন সেই তারিখটার দিকে তাকাই, যেটা পুরো সমীকরণটাকে অন্যরকম একটা মাত্রা দেয়। 1981 সালের 17 মে দীর্ঘদিন ভারতে থাকার পর দেশে ফিরলেন একজন শীর্ষ রাজনৈতিক নেত্রী। জিয়াউর রহমানের উদারতায় তার দেশে ফেরার পথ সুগম হয়েছিল। একজন রাষ্ট্রপ্রধান তার রাজনৈতিক প্রতিপক্ষকে দেশে ফেরার সুযোগ করে দিলেন। গণতন্ত্রের প্রতি এর চেয়ে বড় শ্রদ্ধা আর কি হতে পারে? কিন্তু এই উদারতার প্রতিদান কি হলো, সেটাই আজকের গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। 17 মে থেকে শুনুন। মাত্র 13 দিন, হ্যাঁ মাত্র 13 দিন, 30 মে 1981। বন্দরনগরী চট্টগ্রাম তখন গভীর রাতের অন্ধকারে ডুবে আছে। সার্কিট হাউসের চারপাশে এক অস্বাভাবিক নীরবতা। এমন নীরবতা যা ঝড়ের আগে হয়, যা বিস্ফোরণের আগে হয়, যা ধ্বংসের ঠিক আগ মুহূর্তে প্রকৃতি নিজেই তৈরি করে। আর তারপর সেই নীরবতা ছিন্ন ভিন্ন করে দিল ভারী অস্ত্রে একের পর এক গর্জন, যেন আকাশ ভেঙে পড়ছে চট্টগ্রামের বুকে। সেদিন ভোরে তৎকালীন জেলা প্রশাসক ঘুম ভেঙে উঠলেন এক বিকট শব্দে। তার নিরাপত্তা প্রহরী ছুটে এসে জানালো শব্দগুলো আসছে সার্কিট হাউসের দিক থেকে। এরপর ফোনে যে খবরটা এলো সেটা শুনে যে কোনো মানুষের রক্ত হিমঘরে পরিণত হবে। সার্কিট হাউসের ভেতর থেকে একজন কাপা গলায় জানালেন সবকিছু শেষ হয়ে গেছে স্যার। কিন্তু আসল প্রশ্নটা এখানে নয়, আসল প্রশ্নটা অন্য জায়গায়। একজন রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা বলয় কিভাবে এতটা ভঙ্গুর হলো? জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার যখন জীবনের ঝুঁকি নিয়ে সার্কিট হাউসে পৌঁছালেন, তখন তারা যা দেখলেন তা বিশ্বাস করা কঠিন। প্রধান ফটক হা করে খোলা, কোনো প্রহরী নেই, কোনো সেনাটহল নেই, যেন কেউ ইচ্ছাকৃতভাবে পুরো নিরাপত্তা ব্যবস্থাকে বাষ্প করে দিয়েছে। উপরতলায় রাষ্ট্রপতির শয়নকক্ষের সামনে মেঝেতে একটি সাদা চাদর। সেই চাদরের নিচে শায়িত ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি। চোখ বন্ধ করে ভাবুন একবার, একটি দেশের সর্বোচ্চ ব্যক্তি, যার নিরাপত্তা থাকার কথা সেনাবাহিনীর চেয়ে সবচেয়ে দক্ষ জওয়ানদের হাতে,
তাকে এভাবে অরক্ষিত রাখা কিনা দুর্ঘটনা হতে পারে, নাকি এটা ছিল সুপরিকল্পিত একটা নীলনকশার অংশ? এবার আসুন সেই তথ্যটার দিকে, যেটা এতদিন অত্যন্ত সাবধানে চাপা দিয়ে রাখা হয়েছিল। 30শে মে সেই ভোরে চট্টগ্রামের সার্কিট হাউসে ইতিহাসের সবচেয়ে নৃশংস অধ্যায়গুলোর একটি রচিত হয়েছিল। ঠিক সেই একই ভোরে দেশের অন্য একটি প্রান্তে আরেকটি নাটকীয় ঘটনা ঘটেছিল। আখাউড়া সীমান্ত। ভোরের আবছা আলো তখনও ঠিকমতো ফোটেনি। একজন নারী বোরকায় নিজেকে সম্পূর্ণ আবৃত করে দ্রুত পায়ে সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তার চলার ভঙ্গিতে ছিল তাড়াহুড়ো, তার পুরো শরীরের ভাষায় ছিল আতঙ্ক। তিনি চাইছিলেন যত দ্রুত সম্ভব এই দেশের মাটি ছেড়ে ওপারে চলে যেতে। কিন্তু সীমান্তরক্ষী বাহিনীর একজন তীক্ষ্ণ দূরদৃষ্টি সম্পন্ন নারী কর্মী এবং বর্ডার গার্ডের সম্মিলিত তৎপরতায় সে বোরখার আড়ালে লুকিয়ে থাকা মুখটি উন্মোচিত হলো। মুহূর্তের মধ্যেই সবাই চমকে উঠলেন। তিনি আর কেউ নন, মাত্র 13 দিন আগে ভারত থেকে ফেরা সেই শীর্ষনেত্রী স্বৈরাচার শেখ হাসিনা। এখন একটু চোখ দিয়ে দেখুন, দেশের রাষ্ট্রপ্রধান গুলিবিদ্ধ হয়ে শহীদ হলেন সেই রাতেই ভোরে। আর ঠিক একই ভোরে একজন রাজনৈতিক নেত্রী বোরকা পরে ছদ্মবেশে দেশ ছাড়ার চেষ্টা করলেন। এই দুটো ঘটনা একই সময়ে ঘটল। এটা কি সত্যিই কাকতালীয়? একটু গভীরভাবে চিন্তা করুন। কেউ পালায় তখনই যখন সে জানে যে কিছু একটা ঘটতে যাচ্ছে বা ঘটে গেছে। সেই ঘটনার সাথে তার যোগসূত্র প্রকাশ পাওয়ার আশঙ্কা আছে। যদি তিনি নিরপরাধ হতেন, যদি তিনি এই ঘটনার সাথে তার কোনো সংশ্লিষ্টতা না থাকতো, তাহলে পালানোর কি দরকার ছিল? মাত্র 13 দিন আগে যে দেশে ফিরেছিলেন, সেই দেশ থেকে আবার ছদ্মবেশে পালানোর তারা কেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আরেকটি বিষয় সামনে আসে। জিয়াউর রহমানের এই চট্টগ্রাম সফরটি ছিল সম্পূর্ণ অপরিকল্পিত। 2 সপ্তাহ আগেই তিনি কক্সবাজারের একটি সামরিক মহড়া পরিদর্শন করে ফিরেছিলেন। কিন্তু দলের ভেতরে হঠাৎ করে তীব্র অন্তর্দ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে ওঠে। চট্টগ্রামে 2 গ্রুপের সংঘাত এতটাই চরম আকার ধারণ করে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার উপক্রম হয়। জিয়াউর রহমান কোনো আনুষ্ঠানিক প্রোটোকল ছাড়াই ছুটে গেলেন চট্টগ্রামে। এখন প্রশ্ন হলো, দলের ভেতরে হঠাৎ অন্তর্দ্বন্দ্বটা কি সত্যিই স্বতঃস্ফূর্ত ছিল, নাকি এটাও ছিল বড় কোনো পরিকল্পনার একটা অংশ, যেখানে রাষ্ট্রপ্রধানকে পরিকল্পিতভাবে ন্যূনতম নিরাপত্তায় চট্টগ্রামে টেনে আনাটাই ছিল মূল উদ্দেশ্য? ঘটনা এখানেই শেষ হয়নি। বিদ্রোহী চক্র শুধু হত্যাতেই থেমে থাকেনি, তারা রাষ্ট্রপতির নিথর দেহটিকে গায়েব করতে চেয়েছিল। সকাল 8টা থেকে 9টার মধ্যে একটি বিশেষ দল সার্কিট হাউসে ফিরে আসে। তারা দেহটি একটি গাড়িতে তুলে নিয়ে যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি দুর্গম পাহাড়ি এলাকায়। অত্যন্ত গোপনে সেখানে দাফন করা হয়। উদ্দেশ্য ছিল একটাই, প্রমাণ মুছে ফেলা, ইতিহাসের এই পতাকাটাকে চিরতরে ছিঁড়ে ফেলা। আর এই গোপন দাফনের দায়িত্বে যিনি ছিলেন, তিনি সেই মানুষ যাকে নিয়ে আজকের পুরো আলোচনা, মেজর মোজাফফর হোসেন। সামরিক বাহিনী থেকে বরখাস্ত এবং সাজাপ্রাপ্ত এই আসামি রাষ্ট্রপতির দেহ গায়েব করার নির্দেশ পালন করেছিলেন অক্ষরে অক্ষরে। তারপর সে নিজেও গায়েব হয়ে গেল। কোনো ডায়েরি নেই, কোনো ঠিকানা নেই, কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, হদিস নেই। পুরো 46 বছর ধরে এই মানুষটি এমনভাবে অদৃশ্য ছিলেন যেন পৃথিবীতে তার কোনো অস্তিত্বই নেই। কিন্তু তারা একটা বিষয় ভুলে গিয়েছিল, মানুষের হৃদয়ে যার স্থান তাকে মাটি চাপা দিয়ে ভোলানো যায় না। পরবর্তীতে সাধারণ মানুষের অদম্য ইচ্ছে এবং দলীয় নেতাকর্মীদের আপ্রাণ চেষ্টায় সেই দেহ উদ্ধার করা হয়। লাখো মানুষের ঢল নেমে আসে রাজপথে, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। কিন্তু যারা এই ঘটনা ঘটিয়েছিল, তারা দেহ গায়েব করার চেষ্টা করেছিল, তারা রয়ে গেল ধরাছোঁয়ার বাইরে। বছরের পর বছর, দশকের পর দশক, এমনকি যুগের পর যুগ। এখন প্রশ্ন হলো, একজন মানুষ 46 বছর ধরে কিভাবে লুকিয়ে থাকতে পারে? এটা কি শুধুই তার ব্যক্তিগত দক্ষতা, নাকি তাকে লুকিয়ে রাখার পেছনে ক্ষমতাশালী কোনো প্রহলের প্রত্যক্ষ মদত ছিল? গত 15 বছর ধরে যে সরকার ক্ষমতায় ছিল, তারা কি সত্যি এই মানুষটাকে খুঁজে পায়নি, নাকি খুঁজতে চায়নি? উত্তরটা হয়তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন। 2026 সালের 16 জুলাই বাংলাদেশের ইতিহাসে একটি নতুন পাতা যুক্ত হলো। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল আধুনিক প্রযুক্তি আর তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারির এক অবিশ্বাস্য সমন্বয়ে অবশেষে সেই অদৃশ্য মানুষটিকে খুঁজে বের করলো। 46 বছরের পলাতক জীবনের সমাপ্তি ঘটল এক নিমিষেই। মেজর মোজাফফর হোসেন এখন কারাগারের 4 দেয়ালের মধ্যে। যে মানুষটি প্রায় অর্ধ শতাব্দী ধরে আইনের চোখকে ফাঁকি দিয়ে এসেছে, আজ সে আইনের কাঠগড়ায়। এই গ্রেপ্তার শুধু একজন পলাতক আসামির গল্পের শেষ নয়, এটা আসলে একটা অনেক বড় সত্যের দরজা খোলার প্রথম পদক্ষেপ। কারণ মোজাফফর হোসেন জানেন সে রাতে আসলে কি ঘটেছিল, কে নির্দেশ দিয়েছিল, কার ইশারায় নিরাপত্তা বলয় ভেঙে ফেলা হয়েছিল, কেন ঠিক সেই রাতেই বেছে নেওয়া হয়েছিল, আর সেই বোরকা পরা নেত্রীর সাথে এই পুরো ঘটনার সংযোগটা আসলে কি ছিল। ইতিহাস একটা অদ্ভুত জিনিস, আপনি চাইলে একে মুছে ফেলতে পারেন না। আপনি পাহাড়ের নিচে সত্য লুকিয়ে রাখতে পারেন, কিন্তু সময় এলেই সেই পাহাড় ধসে পড়ে। আজ সেই পাহাড় ধসে পড়তে শুরু করেছে। 46 বছর এক অন্ধকার আলোর রেখা দেখা দিয়েছে। এই আলো এখন ক্রমশ উজ্জ্বল হচ্ছে, আর এই আলোয় যেসব মুখ দেখা যাচ্ছে, সেগুলো হয়তো অনেকেরই ঘুম হারাম হয়ে যাবে দেখে।
কিন্তু সত্যিকারের প্রশ্ন হলো, শুধু একজন মোজাফফর হোসেনকে ধরলেই কি পুরো ষড়যন্ত্রের জাল উন্মোচিত হবে, নাকি এই জালের সুতো ধরে টানলে বেরিয়ে আসবে আরও অনেক নাম, আরও অনেক মুখ, আরও অনেক অপ্রিয় সত্য? 13 দিনের সেই রহস্যময় হিসাব ভোরবেলা বোরকা পরে সীমান্তে ধরা পড়া, রাষ্ট্রপতির অরক্ষিত নিরাপত্তা ব্যবস্থা, দলের ভেতরে হঠাৎ অন্তর্দ্বন্দ্ব, এই সব কিছু কি আলাদা আলাদা ঘটনা, নাকি একই সুতোয় বাঁধা এক বিশাল ষড়যন্ত্রের ছিন্ন ভিন্ন অংশ? উত্তরটার সময় দেবে। কিন্তু আজকের এই গ্রেপ্তার প্রমাণ করলো একটাই জিনিস, অপরাধ যত গভীরে লুকানো থাকুক, সত্যের আলো একদিন না একদিন সেখানে পৌঁছায়। 46 বছর লেগেছে, কিন্তু শেষ পর্যন্ত আলো এসেছে। প্রিয় দর্শক, এই পুরো ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? ভারত থেকে ফেরার মাত্র 13 দিনের মাথায় এই ট্র্যাজেডি, আর ঠিক সেই ভোরে বোরকা পরে পালানোর চেষ্টা, এই সমীকরণের পেছনের আসল কারিগর কে বলে আপনি মনে করেন?